হেকেটি ঠাকুরন। 1876 ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি নিয়ে সাড়ম্বরে সে কথা ঘোষণা করলেন কলকাতায়। এদিকে ঠাকুর বাড়িতে সারদার মৃত্যুর পর বিরাট সংসারের ভার কাঁধে তুলে নিলেন তার বড় মেয়ে সৌদামিনী, আর অন্যদিকে মাতৃহারা রবিকে খাইয়ে পড়িয়ে কাছে টেনে নিলেন কাদম্বরী। নতুন বৌঠানের এই আন্তরিক চেষ্টার মধ্য দিয়েই নারীর কোমলতার প্রথম স্বাদ পাচ্ছেন রবি। মেজ বৌঠান বোম্বাই থাকায় জ্যোতিও এখন স্ত্রীর প্রতি পুরোপুরি মনোযোগী ও নির্ভরশীল। দুই তেজি নারীর অনুপস্থিতিতে ঠাকুরবাড়ির অন্দরে নতুন তারকার মতো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন কাদম্বরী। তেতলার ছাদের উপর তার ঘর ও বাগান হয়ে উঠল জ্যোতির গান ও কবিতার কর্মশিবির। আর রবি সেই ঘরে সর্বক্ষণের অতিথি। জ্যোতি আর কাদম্বরীর উৎসাহে এখন বাড়িতে অন্দরমহলের পর্দা যেন উঠে গেছে। জীবনের প্রথম 10 বছর বাড়ির রূপ রস গন্ধ আনন্দ বেদনার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন রবি বুভুক্ষের মতো গৃহসুখ আকণ্ঠ পান করতে লাগলেন। নতুন বৌঠানের পুতুলের বিয়েতে প্রধান নিমন্ত্রিত রবি। কাদম্বরীর হাতে চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে লঙ্কা মাখা পান্তা ভাতের আয়োজনই হয়ে ওঠে অসাধারণ। পরের দিন ঘরের সামনে বৌঠানের চটি জোড়া দেখতে না পেয়ে মুখ গোমড়া হয়ে যায় রবির। নিশ্চয়ই তাকে না বলে কোথাও নিমন্ত্রণ রাখতে গেছেন। ফিরে আসতেই পুতুলের গয়না লুকিয়ে সেই ছুতে ঝগড়া শুরু করেন রবি। আমি কি তোমার চৌকিদার? তুমি না থাকলে তোমার ঘর কে সামলাবে? কাদম্বরী হেসে বলেন, তোমাকে সামলাতে হবে না রবি, তুমি নিজের হাত সামলাও। কখনো ছাদের ওপর ডাল বেটে বড়ি দেওয়া হয়েছে, আমসত্ব শুকোচ্ছে। শীতের দুপুরে মাদুরে চুল এলিয়ে আলস্য করে পাহারা দিচ্ছেন বৌঠান, সঙ্গে রবি। ছাদের ঘরে যেদিন পিয়ানো এনে বসিয়ে দিলেন জ্যোতি, সেদিন যেন উৎসব। পিয়ানো বাজাচ্ছেন জ্যোতি, আর সুরে কথা বসিয়ে গান গেয়ে উঠছেন রবি। 12 বছরের ছোট ভাইকে সব বিষয়ে প্রশ্রয় দেন জ্যোতিরিন্দ্র। রবির মধ্যে তিনি প্রতিভার ছটা দেখেছেন, কিন্তু কাদম্বরী তা মানতে নারাজ। রবির সঙ্গে খুনসুটি করে প্রায়ই বলেন, তোমার মধ্যে বিশেষত্ব তো কিছুই দেখছি না রবি, না রূপে না গুণে। রবি বলেন, আমার গুণ না হয় তুমি চিনতে পারছো না বোঠান, চেহারাটাও কি তোমার চোখের বালি? কাদম্বরী রহস্য করেন, না রবি ঠাকুরপো, তোমার দাদা দিদিদের তুলনায় তোমার নাকটা বেশ বোচা। না হয় নাক বোচাই হলো, তা বলে আমি কি দেখতে খারাপ? রবিও উস্কে দিয়ে নিজের চেহারার কথা শুনতে চান বৌঠানের মুখে। গায়ের রং ময়লা, মা এত রূপটান মাখিয়েও রং ফেরাতে পারেননি। কাদম্বরী চোখ নাচিয়ে বললেন, পুরুষের আবার রং লাগে নাকি বৌঠান? ইংরেজি সাহিত্যে পড়ছো না টল ডার্ক হ্যান্ডসাম নায়কদের গুণগান? রবি এবার টক্কর দিয়েছেন। কাদম্বরী ঠেস দেন, ইস, খুব নায়ক সাজার শখ না? কিসে নায়ক হবে? কবিতা লিখে? পারবে বিহারীলালের মতো কবিতা লিখতে? রবি মনে মনে প্রতিজ্ঞা করেন, পারতেই হবে। বৌঠানের কাছে একদিন না একদিন নিজেকে প্রমাণ করবেন তিনি। কাদম্বরীর ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ থেকেই রবির ছোট নীল খাতাটি
ভরে উঠতে থাকে কবিতায় কবিতায়। সারা দুপুর কবিতা আর পিয়ানো চর্চার পর দিনের শেষে ছাদের উপর পাতা হয় মাদুর আর তাকিয়া। রূপর রেকাবিতে বেলফুলের গোড়ে মালায় জল ছিটিয়ে রেখে দিলেন কাদম্বরী। পিরিচে বরফ দেওয়া জল আর বাটায় ছাঁচি পান। গা ধুয়ে খোপায় বেলফুলের মালা জড়িয়ে এক একদিন এক এক রঙের নয়ন সুখ বা বেগম বাহার তাঁতের শাড়ি পরে কাদম্বরী এসে যখন মাদুরের উপর বসেন, রবির মনে হয় যেন স্বয়ং সরস্বতী নেমে এসেছেন। ফরাসি পারফিউমের গন্ধে মহমা করে ওঠে সন্ধ্যার বাতাস। জ্যোতি আসেন ধুতি বা পাজামার ওপর গায়ে পাতলা একটি উড়নি জড়িয়ে, অল্প আতর মেখে। রবি আসেন গলায় গান নিয়ে, যদিও তার গানকে বিশেষ মূল্য না দিয়ে বৌঠান উৎসুক থাকেন জ্যোতির কণ্ঠ সুধার জন্য। ঠাকুরবাড়ির সবচেয়ে রূপবান গুণবান যুবকটিকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে রূপকথার রাজকন্যা মনে হয় কাদম্বরীর। প্রথম প্রথম তার ভয় ছিল স্বামীর যোগ্য হতে পারবেন কিনা। জ্যোতি যদি তাকে উপেক্ষা করতেন, আত্মহত্যা করবেন ভেবে রেখেছিলেন কাদম্বরী। বিশেষত মেজজা জ্ঞানদানন্দিনী বিয়ের আগে থেকেই অযোগ্য বলে তাকে যেরকম অপছন্দ করতেন, তাতে কাদম্বরী ভয় পেয়েছিলেন। কিন্তু জ্যোতির আদরে সোহাগে তিনি এখন পৃথিবীর সবচেয়ে সুখী রমণী। পড়াশোনা বা কাব্যপাঠের পাশাপাশি তিনি মন দিয়ে ঘরকন্যাও করেন। অতি সাধারণ পদও তার রান্নার গুণে অসাধারণ হয়ে ওঠে। আবার ছাদের উপর নিজের হাতে সাজানো বাগানটিও দেখার মতো। কিনারায় সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশের টবে চামেলি, গন্ধরাজ, করবী, দোলন চাপা। ছাদের ভোল পাল্টে গেছে কাদম্বরীর হাতে। বাড়ির মেয়েরা কেউ কেউ অবশ্য সেরেস্তার সামান্য কর্মচারীর মেয়ে বলে এখনো তাকে অবজ্ঞা করেন, কিন্তু কাদম্বরী আর গ্রাহ্য করেন না। প্রেমিক স্বামী ও লক্ষণ দেওর নিয়েই তার দিন বেশ ভরপুর হয়ে ওঠে। মাঝে মাঝে শিলাইদহের জমিদারি দেখতে চলে যান জ্যোতি। কখনো কখনো নিজের লেখার নাটকের রিহার্সালে আটকে গিয়ে বাড়ি ফেরা হয় না। তখন কাদম্বরীর বড় একলা লাগে, আর সেই বিরোহিণী বৌঠানের মনোরঞ্জনের আপ্রাণ চেষ্টা করতে থাকেন রবি। পর্দা উঠে গিয়ে আজকাল ছাদের আড্ডায় জ্যোতির সঙ্গে প্রায় চলে আসেন কবি অক্ষয় চৌধুরী। কিছুদিন আগেও ঠাকুরবাড়ির অন্দরে নারী পুরুষের এমন খোলামেলা আসরের কথা ভাবা যেত না। অক্ষয় আবার কাদম্বরীকে মুগ্ধ করার জন্য গাইয়ে হওয়ার চেষ্টাও করছেন, যদিও তার গলায় এক ফোঁটা সুর নেই। তিনি হাতের কাছে একটা মোটা বাঁধানো বই পেয়ে সেটাকেই তবলায় রূপান্তরিত করলেন। গান শুরু হতেই জ্যোতি আর কাদম্বরী চোখে চোখে হাসেন। জ্যোতি বললেন, অক্ষয়, গান থাক না, আজ একটা কবিতা পড়ে শোনাও। কাদম্বরী কতদিন তোমার কবিতা শোনেনি। অক্ষয় বিগলিত নয়নে কাদম্বরীর দিকে তাকিয়ে বলেন, সত্যি শুনবেন বৌঠান? আমি কদিন ধরে নতুন বর্ষা কবিতাগুচ্ছ লিখেছি। আপনাকে না শোনালে সেই বর্ষা জলধারা ঠিক প্রাণ পাচ্ছে না। নিজের লেখা ছাড়াও অক্ষয়চন্দ্র আইরিশ মেলোডি কাব্যগ্রন্থ থেকে উদাত্ত স্বরে আবৃত্তি করে মুগ্ধ করে দিতেন রবিকে। পড়ার বইয়ের শুকনো পাতায় যা পাওয়া যেত না, সেই নিত্য নতুন কাব্যরসের সন্ধান মিলত তাঁর উৎসাহে। রবি এসব কবিতাগুলি বাংলায় অনুবাদ করে কখনো জ্যোতি কখনো অক্ষয়কে শোনাতে শুরু করলেন। এভাবেই ভরে উঠছিল তার মালতী মথির পৃষ্ঠাগুলি। দাদাদের কাছে কিশোর কবি যতটা গুরুত্ব পাচ্ছিলেন, কাদম্বরী অবশ্য সমবয়সী দেওরকে তা দিতে রাজি নন। রবির সঙ্গে কাদম্বরীর একদিন তর্ক বেঁধে যায় পাখি পোষা নিয়ে। ধনী ঘরের বউ মেয়েরা আজকাল বারান্দায় খাঁচায় পাখি ঝুলিয়ে রাখেন।
খাঁচার কোকিলের ডাক শুনলে রবির অসহ্য লাগে। কোথা থেকে একটা চীন দেশে শ্যামা পাখি এনে পুষতে শুরু করেছেন কাদম্বরী।